আচ্ছা, বাচ্চাদের পাইলস ফিশারের প্রবলেম বুঝবেন কিভাবে? নমস্কার, আমি ডক্টর ডি.কে দত্ত। আমি দীর্ঘদিন প্রক্টোলজি প্র্যাকটিস করছি এবং পাইলস ফিস্চুলা ফিশারের পেশেন্টস নিয়মিত দেখি। তো গত ভিডিওয়ে আমরা আলোচনা করলাম যে বাচ্চাদের পাইলস ফিশার এই প্রবলেমগুলি ইদানিং অনেকটা বেড়ে গেছে, কি কারণে বেড়েছে এবং কনস্টিপেশন এর জন্য কি করা উচিত। তো আজকের ভিডিওয়ে যেটা আমরা মেন আলোচনা করব যে বাচ্চাদের পাইলস ফিশারের প্রবলেম বুঝবেন কিভাবে? কারণ বাচ্চার যদি এরকম কোনো প্রবলেম হয়, বাচ্চা তো আপনাকে ডাইরেক্ট বলবে না যে আমার পাইলস হয়েছে। আপনাকে অভিভাবক হিসেবে বুঝতে হবে যে বাচ্চার কিছু একটা পটির অসুবিধা হচ্ছে। তো সেটা কি হতে পারে, তার সিম্পটমস কি হতে পারে এবং কখন আপনাকে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। তো ধরুন, বাচ্চাদের যেটা সবথেকে কমন প্রবলেম সেটা হলো ফিশার বা ফিশার ইন অ্যানো বা অ্যাকিউট অ্যানাল ফিশার। তো জিনিসটা কিভাবে হয়? ধরুন কোনো কারণে বাচ্চার পটি হঠাৎ খুব টাইট হয়ে গেল। অর্থাৎ ধরুন কোনো বিয়েবাড়িতে যাওয়া হয়েছিল বা বাড়িতে একদিন চিকেন হলো, আপনার বাচ্চা বেশি চিকেন খেলো, সাথে ভেজিটেবলস কিছু খাওয়া হলো না বা জল কম খেলো। তখন কি হবে? পরদিন সকালে পটিটা খুব টাইট হয়ে যাবে। এইবারে পটি যেহেতু হঠাৎ করে খুব টাইট হয়ে গেছে, সেই জন্য প্রেসার দিলেও চট করে বেরোতে চাইবে না। তো তার জন্য যখন মাত্রাতিরিক্ত প্রেসার পড়বে, তখন পটিটা বেরোতে গিয়ে কোনো একটা জায়গায় ফেটে যাবে বা চিড় ধরবে বা ক্র্যাক হয়ে যাবে। তো এই জিনিসটাকেই বলা হয় অ্যাকিউট অ্যানাল ফিশার। আর যে জায়গাটায় ফেটে গেল বা চিড়ে গেল সেই জায়গাটায় বাচ্চার মারাত্মক যন্ত্রণা বা জ্বালা হবে। তো আপনার বাচ্চা পটি করার সময় হঠাৎ কমপ্লেইন করবে যে তার খুব জ্বালা যন্ত্রণা হলো, বা অতটাও যদি বলতে না পারে তাহলে সে চিৎকার করতে পারে বা কান্নাকাটি জুড়ে দিতে পারে। সাধারণত অ্যাকিউট অ্যানাল ফিশারে সেরকম রক্তপাত হয় না, বা যদি রক্তপাত হয় সেটা খুব সামান্য হয়, যেটাকে বলা হয় স্ট্রিক্স অফ ব্লাড। তো এক্ষেত্রে সিমটমস মেন যেটা হয় সেটা হচ্ছে জ্বালা যন্ত্রণা। এরপর আসি পাইলসে। তো একটা জিনিস মনে রাখতে হবে, পাইলস জিনিসটা ডেভেলপ করতে অনেকটা টাইম লাগে। অন্তত ৬ মাস ১ বছর লেগে যায় এবং পাইলসের যত ধরনের সিমটমস সেগুলো ফুল ডেভেলপ করতে আরো বেশি টাইম লাগে। ধরুন ২ বছর, ৩ বছর, ৫ বছর লেগে যায়। তো যে কারণে খুব ছোট বাচ্চাদের পাইলস চট করে হয় না। অন্তত ৮ বছর, ১০ বছর বয়স সেই সময় থেকে হতে পারে, বা আরো বেশি বয়সে ধরুন ১২ বছর, ১৪ বছর ওই বয়স নাগাদ পাইলস হয়। কিন্তু ফিশার যেহেতু হঠাৎ করে হয়, সেই জন্য আজকাল আমরা কম বয়সী বাচ্চাদের মধ্যেও ফিশার পাচ্ছি। যেমন ধরুন ৪ বছর, ৫ বছর এই বয়সী বাচ্চাদেরও আমরা ফিশার পাচ্ছি। তো এবার আমরা আলোচনা করব যে পাইলসটা কিভাবে হচ্ছে এবং এতে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো মলদ্বারের জায়গায় নরমালি কিছু ভেন্স থাকে, যার মধ্যে দিয়ে রক্তটা চলাচল করে। এবার ধরুন কোনো বাচ্চার যদি হ্যাবিচুয়াল কনস্টিপেশন থাকে, অর্থাৎ দীর্ঘদিন ধরে তার কনস্টিপেশন রয়েছে, পটি খুব টাইট হয়, এমনিতে হতে চায় না, অনেকক্ষণ ধরে প্রেসার দিতে হয়। মানে ধরুন ১-২ মিনিট প্রেসার দেওয়া না, ধরুন ১৫ মিনিট, ২০ মিনিট বা ৮ ঘন্টা সে টয়লেটে বসে ক্রমাগত প্রেসার দিচ্ছে। এই যে প্রেসারটা দেওয়া হচ্ছে, এর ফলে কি হয়? মলদ্বারের কাছে যে ভেন্স গুলি রয়েছে সেগুলি আস্তে, আস্তে ফুলতে থাকে। তো এই যে ভেন্স গুলি ফুলে, এটাকেই বলা হয় পাইলস। এবারে একসময় সেটা ফুলে সেখান থেকে চাপ পড়লে ব্লিডিং হয়, অর্থাৎ ব্লাড বেরিয়ে আসে। কিন্তু এখানে অ্যানাল ফিশারের মতো মলদ্বার ফেটে যায় না। তো যেহেতু অ্যানাল ফিশারের মতো মলদ্বার ফাটছে না, তাই এক্ষেত্রে ফিশারের মতো জ্বালা যন্ত্রণা হবে না, কিন্তু এক্ষেত্রে ব্লিডিং হবে। অর্থাৎ যাকে বলা হয় পেইনলেস রেকটাল ব্লিডিং। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার বাচ্চা পটি করার সময় বা পটি করার পরে পটি প্যানে ফ্রেশ ব্লাড পড়েছে। তো এরকম যদি হয়, ধরুন ৮ বছর, ১০ বছর, ১২ বছর বা আরো বড় বাচ্চার কোনো ব্যথা যন্ত্রণা নেই, কিন্তু টপ করে ব্লাড পড়ছে, তখন প্রধানত ১ম এ সাসপেক্ট করা হয় পাইলস। আর এই জিনিসটা হতে বেশ কিছুটা টাইম নেয়। অন্তত ৬ মাস ১ বছর বা আরো বেশি টাইম। এক্ষেত্রে ব্যথা যন্ত্রণা সেরকম হবে না। মেইনলি ব্লিডিং হবে। কারো ক্ষেত্রে ইচিং বা স্লাইট ডিসচার্জ হতে পারে। আর ফিশার যেটা, এটা যেকোনো বয়সে হতে পারে। ৪-৫ বছরও এখন দেখা যাচ্ছে।
বা ৮, ১০, ১২ বছরেও হতে পারে। হঠাৎ করে মারাত্মক জ্বালা যন্ত্রণা হবে কিন্তু ব্লিডিং সেরকম হবে না। এরকম যদি হয় তাহলে ১ম এ সাসপেক্ট করতে হবে যে এটা অ্যাকিউট অ্যানাল ফিসার হয়ে থাকতে পারে। তো এইটা গেল পাইলস এবং ফিশারের মধ্যে প্রধান তফাৎ। কারণ অনেকেই ভাবেন যে মলদ্বারের যেকোনো সমস্যা মানেই পাইলস। কিন্তু ব্যাপারটা সেরকম না। এবারে কারোর হয়তো ফিশার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পাইলসের ট্রিটমেন্ট করলে সেটা সারবে না। তো এবারে তাহলে কখন চিকিৎসক দেখাতে হবে? ধরুন আপনার বাচ্চা পটি করার সময় খুব জ্বালা যন্ত্রণা করছে বা পটিতে তার ব্লাড যাচ্ছে, এগুলো কিন্তু একদমই স্বাভাবিক নয়। যদি এরকম কিছু হয়ে থাকে তখন তাহলে আপনাকে ব্যাপারটা ভাবতে হবে। এছাড়া ধরুন বাচ্চা পটি করতে যেতে চাইছে না বা পটি করতে যেতে ভয় পাচ্ছে। তো তখন আপনাকে ভাবতে হবে যে হয়তো তার রেকটামে কিছু প্রবলেম হয়েছে, যেটার জন্য পটির সময় তার পেইন হচ্ছে। সেই জন্যে সে পটি করতে যেতে ভয় পাচ্ছে। তো এসব ক্ষেত্রে আপনাকে চিকিৎসক দেখাতে হবে। সেটা আপনি আপনার যিনি পিডিয়াট্রিশিয়ান, আপনার পিডিয়াট্রিশিয়ানকেও কনসাল্ট করতে পারেন। অথবা আপনি চাইলে কোনো অভিজ্ঞ প্রক্টোলজিস্ট অর্থাৎ যিনি পাইলস ফিশার এগুলি দেখেন, তাকেও কনসাল্ট করতে পারেন। তবে ঘাবড়াবেন না ১ম এই, তার কারণ বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রেই ফিশার বা পাইলস এগুলি অপারেশন লাগে না। সাধারণ কিছু ফুড হ্যাবিটস বা ডায়েটারি মডিফিকেশন এগুলি করতে হয়। সাথে বাওয়েল হ্যাবিটস এর কিছু মডিফিকেশন করতে হয়। জল খাওয়া এগুলি বাড়াতে হয় এবং সাথে কিছু ওষুধ বা অয়েন্টমেন্ট বা মলম, সিডস বাথ এগুলি দেওয়া হয় এবং কনস্টিপেশন এর জন্যে কিছু জিনিস বলে দেওয়া হয়, যেটা আমরা গত ভিডিওয়ে আলোচনা করেছি। তো সঙ্গে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা গত ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমরা বিশদে আলোচনা করেছি যে বাচ্চাদের ফুড হ্যাবিটস এ কি চেঞ্জ করা জরুরি, বাচ্চাদের কি খাওয়াবেন, কি খাওয়াবেন না। সাথে বাওয়েল হ্যাবিটস, বাওয়েল পশ্চার, বাওয়েল হ্যাবিটস কিভাবে ডেভেলপ করবেন না বাওয়েল পশ্চার কিরকম হওয়া উচিত। এছাড়াও যারা শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল থেকে আমাদের ভিডিও দেখছেন বা অ্যাপয়েন্টমেন্ট করাতে চান, তারা সঙ্গে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এখানে কমেন্ট করে আপনারা জানাতে পারেন যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে। নমস্কার।